আল্লাহ আপনি রউফুর রহিম, আল্লাহ আপনি গফুরুর রহিম, আমাদের গুনাহকে মাফ করে দেন। আল্লাহ আল্লাহ আমাদের মা বোনদের গুনাহকে মাফ করে দেন। আখিরি মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মার কল্যাণ কামনা, আল্লাহর ক্ষমা প্রার্থনার পাশাপাশি দিন মেনে চলার শপথে বাড়ির পথে লাখ লাখ মুসল্লি। আমি ফিলিস্তিনের দোয়া করি যে ফিলিস্তিনের আল্লাহ তাআলা এই আযাব থেকে উদ্ধার করে মুসলমান ভাই ভাই হয়ে যাতে আমরা সবসময় ইস্তেমা করতে পারি, ঈমানের সাথে যাতে দুনিয়াতে চলতে পারি, এটাই আমাদের চাওয়া। ব্যবসায়ী ও পণ্য উৎপাদন নিয়ে সঠিক তথ্য না থাকায় নিয়ন্ত্রণে আসছে না বাজার, বলছেন সংশ্লিষ্টরা। ভেজালের ভয়াবহ চিত্র উঠে এলো নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের গবেষণায়। মিসাইল আর ড্রোনে ইউক্রেন রাশিয়ার জোরদার হামলা, কমপক্ষে 15 জনের মৃত্যু। জ্বালানি অবকাঠামোর পাশাপাশি টার্গেট আবাসিক স্থাপনাও। যমুনা নিউজে আমন্ত্রণ দর্শক, আমি জান্নাতুল কুলি আছি আপনাদের সাথে। সংবাদের শিরোনামগুলো দেখছিলেন শুরুতে। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব। সকাল 9টার পর শুরু হয় মোনাজাত, আর এবারের মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের। মোনাজাতে দেশ এবং বিশ্বের মুসলিম উম্মার শান্তি আর সমৃদ্ধি কামনা করা হয়। এছাড়া আত্মশুদ্ধির জন্য বারবার আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন মুসল্লিরা। চান পারিবারিক এবং ব্যক্তিগত জীবনের শান্তি সমৃদ্ধি, দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয় সেই মোনাজাতেও। আল্লাহর নৈকট্য লাভের আশায় ভোর থেকেই ঢাকা এবং আশেপাশের এলাকা থেকে ময়দানে জড়ো হতে থাকেন লাখো ধর্মপ্রাণ মুসল্লি। কেউ পায়ে হেঁটে, কেউ গণপরিবহনে, কেউ আবার ট্রেনে চেপে যান টঙ্গীর টুরাক তীরে। ফজরের নামাজের পরপর থেকেই চলে হেদায়েতি বয়ান। মূলত ইস্তেমা শেষ হওয়ার পর 3 থেকে 10 দিনের চিল্লায় যান তাবলিগের সাথীরা। আর সে সময় কি কৌশলে দিনের দাওয়াত দিতে হয় সেই নসিহত করেছেন মুরব্বীরা। শুরায়ে নিজাম বা জুবায়েরপন্থীদের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে 3 থেকে 5 ফেব্রুয়ারি। এরপর 14 থেকে 16 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সাতপন্থীদের ইস্তেমা। আল্লাহ তাআলার কাছে যেন আমরা প্রিয় বান্দা হইতে পারি এবং জান্নাতে যাইতে পারি, এই আল্লাহর কাছে এটাই চাওয়া। ঈমানের সাথে যাতে দুনিয়াতে চলতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের উভয় পক্ষকে যেন সুন্দর দিনের সঠিক বুঝ আমাদেরকে দান করেন এবং আমরা যেন একত্রিতভাবে আগের মতো সুন্দর মতে আমরা ইস্তেমাকে সম্পন্ন করতে পারি ভবিষ্যতে। ফিলিস্তিনের দোয়া করি যে ফিলিস্তিনের আল্লাহ তাআলা এই আযাব থেকে উদ্ধার করে মুসলমান ভাই ভাই হয়ে যাতে আমরা সবসময় ইস্তেমা করতে পারি, সকলে যদি একসাথে কাজ করতে পারে এবং দিনের দাওয়াতটা যদি দুনিয়ার আনাচে কানাচে পৌঁছে যায়। এদিকে আখিরি মোনাজাত শেষে ঘরে ফিরতে অনেক মুসল্লি ঝুঁকি নিয়ে উঠে পড়েন ট্রেনের ছাদে। অন্যদিকে সড়কেও ছিল গণপরিবহনের সংকট। কোনো যানবাহন না পেয়ে অনেকে আবার পায়ে হেঁটেই রওনা দেন বাড়ির পথে। কেউ বা গাদাগাদি করে উঠে পড়েন পিকআপ আর ট্রাকে। অনেকে যৌথভাবে সিএনজিতে, প্যাডেলে চালিত ভ্যানে অথবা রাইড শেয়ারিং বাহনে করে বাড়ি ফিরছেন। অল্প সংখ্যক যে সব বাস আসছে সেগুলোতে ঠাঁই নেই বললেই চলে। তারপরেও সবকিছুকে ছাপিয়ে মোনাজাতে অংশ নেওয়া মুসল্লিদের চোখে মুখে ছিল সন্তুষ্টির ছাপ। দর্শক, এ পর্যায়ে আমরা যাব উত্তরার দিকে। সেখানে আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ আছেন, জানাবেন আখিরি মোনাজাতের পরে ইস্তেমার ময়দানের মাঠের সবশেষ তথ্য। ফয়সাল, যেমনটি বলছিলাম শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, আখিরি মোনাজাত শেষ হয়েছে। ইস্তেমার ময়দান থেকে এবারে বাড়ির পথে মানুষের ঢল আমরা দেখেছি আগের সংবাদগুলোতে। কিভাবে মানুষ বাড়ি ফিরছেন এবং যারা ফিরছেন তারা কি বলছেন ইস্তেমার ময়দানের মোনাজাত শেষে? আমরা এই মুহূর্তে আছি রাজধানীর উত্তর এলাকাতে। আপনারা জানেন যে সকাল
সকালবেলা থেকে যে মানুষের চাপ ছিল ইজতেমামুখী, সেই চাপটি কিন্তু সময় গড়ার সাথে সাথেই কিন্তু কমে এসেছে। এখন বলা যায় যে ইজতেমার আখেরি মোনাজাতের পরপর যেই মানুষগুলোর যেই আগত মুসল্লিদের যে চাপটি আমরা দেখেছিলাম, সেটি কিন্তু কয়েক ঘন্টা পরই বলা যায় যে সেটাই 11টা পর্যন্ত সেই চাপটি ছিল। এখন মূলত অনেকখানি রাস্তার উপরে চাপ কমে গেছে এবং মানুষেরও আমরা দেখছি ঘরমুখো মানুষেরও চাপ কিছুটা কমেছে, যার ফলে বিভিন্নভাবেই তারা কিন্তু বাসায় বা বাড়িতে ফেরার চেষ্টা করছেন। অনেক মুসল্লি তারা বাসে কিংবা তাদের ব্যক্তিগত যে সকল পরিবহন নিয়ে তারা মূলত এই ইজতেমাতে অংশগ্রহণ করেছিলেন, তারা সেই তাদের ব্যক্তিগত যে সকল গাড়িগুলো রয়েছে সেগুলোতেই আবার তারা তাদের গন্তব্যে ফিরে যাচ্ছেন। তবে যেহেতু এখানে ইজতেমাকে কেন্দ্র করে দুই ধরনের মানুষই মূলত আজকে টঙ্গীর তুরাক পাড়ে জমায়েত হয়েছেন। এক পক্ষ যেমন আখিরি মোনাজাতে অংশ নেওয়ার জন্যই মূলত ভোর থেকে ঢাকা এবং ঢাকার আশপাশ থেকে যারা এসেছিলেন তারা কিন্তু সেই মোনাজাতের পরপরই তারা ঢাকা সহ তাদের গন্তব্যে কিন্তু তারা ফিরে গেছেন। আর মূলত যেই অংশটি বড় সেটি হচ্ছে মূলত যারা ইজতেমায় অংশ নিয়েছিলেন গত 3 দিন তারা থেকেছিলেন, এখন কিন্তু সেই মানুষগুলোই সেই মুসল্লিরাই কিন্তু তারা তাদের গন্তব্যে ফিরে যাচ্ছেন। তবে সেই ক্ষেত্রে কিন্তু তারা তাদের যে সকল পরিবহনে করে তারা এসেছিলেন সেই সকল পরিবহনেই করে তারা এখন ফিরে যাচ্ছেন। তবে সকাল থেকে আমরা যেমনটি দেখিয়েছিলাম যে সড়কে যেমন যান চলাচল সীমিত করা হয়েছিল, যাতে যে সকল মুসল্লিরা এই ইজতেমা ময়দানে এসেছিলেন তাদের বাড়ি ফেরাটা বা তাদের গন্তব্যে ফেরাটা যাতে নির্বিঘ্ন হয়, সেজন্যই মূলত তাদের গাড়ি যান চলাচল কিছুটা সীমিত করা হয়েছিল। তবে সময় গড়ার সাথে সাথেই কিন্তু মুসল্লিদের ঘরে ফেরার যে তাড়না সেটি কিন্তু কমেছে, বা মুসল্লিদের যে উপস্থিতি সড়কে সেটি কিন্তু অনেকখানি কমে এসেছে এবং খুব সীমিতভাবেই যে যার মতো করে বিক্ষিপ্তভাবে কেউ গণপরিবহনে যাচ্ছেন, কেউ ট্রাকে কিংবা কেউ মোটরসাইকেল রিকশায় যে যার মতো করেই পারছেন তারা তাদের গন্তব্যে ফেরার চেষ্টা করছেন। এই ছিল আমার কাছে রাজধানীর। ধন্যবাদ আপনাকে ফয়সাল। আমি এবারে যেতে চাই আমাদের আরেক সহকর্মীর কাছ থেকে। টঙ্গী স্টেশন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ প্রধান। পলাশ, আমরা জানি যে 10 জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে মুসল্লিদের বাড়ি ফেরার সুবিধার্থে, সেগুলোর সবগুলোই ছেড়ে গেছে কিনা জানাবেন। একই সাথে ট্রেন যাত্রার সার্বিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, মুসল্লিরা কি বললেন সেই তথ্য আমাদের জানাবেন। মুসল্লিরা কিন্তু তারা কিন্তু ভোর সকাল থেকে একটি দল এসেছে মূলত আখিরি মোনাজাতে অংশগ্রহণ করার জন্য। আখিরি মোনাজাতের পর তারা আমরা যে বিষয়টি দেখেছি যে ট্রেনে এত পরিমাণে ঝুঁকি নিয়ে তারা আসলে তাদের গন্তব্যস্থানে যাচ্ছে, সেই চিত্র কিন্তু আমরা কিন্তু মোনাজাতের পরপরই কিন্তু দেখিয়ে আসছিলাম যে তারা যেভাবে আসলে ছাদে করে বা জানালার দড়ি দিয়ে বেঁধে যেভাবে আসলে ঝুঁকি নিয়ে যাচ্ছে, সেটি কিন্তু আসলে আমরা যে বিষয়টি দেখছিলাম যে একে অপরের সাথে গাদাগাদি করে উপরে উঠে মালপত্র নিয়ে তারা যেভাবে ঝুঁকি নিয়ে যাচ্ছে সেটি কিন্তু আমরা দেখছিলাম। এরপরে আমরা কিন্তু যারা রেল কর্তৃপক্ষের সাথে কথা বলছি তারা বলছে যে যদিও তারা বলছিল যে 10 মিনিট পর পর এক একটি করে ট্রেন ছেড়ে যাচ্ছে টঙ্গী রেল জংশন এলাকাতে, তবুও কিন্তু আসলে মুসল্লিরা একই টাইমে তারা একের অধিক যাত্রী উঠে কিন্তু আসলে গাদাগাদি করে তারা যাচ্ছে। তারা বলছে যে যার আগে যাবে তাতেই তাদের অনেকটাই সময় বাঁচবে, এমনটা কিন্তু বলছিল। এবং বলছিল যে এই যে ঝুঁকি নিয়ে কষ্ট করেছে যারা উঠছে, তারা বলছে যে আখিরি মোনাজাতে যে অংশগ্রহণ করেছে এটি তাদের কাছে অনেক বড় পাওয়া, যে কারণে তারা আসলে এই কষ্টটা আসলে তারা লাঘব করছে এটি নিয়ে কিন্তু। তবে আমরা এই ট্রেন স্টেশনের ছাড়া যদি আমরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কথা বলি, সেক্ষেত্রে বলবো যারা ময়মনসিংহগামী রয়েছে তারা আমরা দেখেছি যে দলবদ্ধভাবে একত্রিত 20 জন 50 জন করে একত্রিত হয়ে কিন্তু তারা কিন্তু দেখছি যে তারা পায়ে হেঁটে মালামাল নিয়ে যাচ্ছে, অর্থাৎ তারা পরিবহন সংকটের কারণে মূলত তারা পায়ে হেঁটে তাদের গন্তব্যস্থানে যাওয়ার চেষ্টা করছে। ধন্যবাদ আপনাকে পলাশ। আমাদের আরেক সহকর্মী শাকিল হাসান আমরা দেখতে পাচ্ছি কারণ বাজারে আছেন, সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। শাকিল, আমরা বলছিলাম পলাশের মাধ্যমে যে 10 জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে, একই সাথে আমরা জানি যে আখেরি মোনাজাতের পরে কেউ মেট্রো রেল করেও বাড়ি ফিরেছেন। মেট্রোতে ভিড় কেমন দেখছেন একটু আমাদের জানাতেন যদি। নিশ্চয় করলে, যেহেতু একসঙ্গে অসংখ্য মানুষ ঘরে ফেরেন, তাদের নানা গন্তব্য, এই কারণে নানা মাধ্যমে তারা
ঘরে ফেরার চেষ্টা করেন। যেখানে আমার সহকর্মী পলাশ প্রধান বলছিলেন যে তার ওখানে ট্রেনে করে নানা গন্তব্যে টঙ্গী থেকে মানুষ ঘরে ফিরছে। আবার কিছু মানুষ কিন্তু যারা শহরে ফিরবেন অর্থাৎ মূল নগরে ফিরবেন তারা কিন্তু বেছে নিচ্ছেন মেট্রো রেলকে, কারণ টঙ্গীর ইজতেমা স্থল থেকে খুব নিকটেই উত্তরার 3টি স্টেশন রয়েছে, উত্তরা উত্তর, উত্তরা মধ্য এবং উত্তরা দক্ষিণ। আমি উত্তরা উত্তর থেকেই মাত্রই কারওয়ানবাজার স্টেশনে এসে নামলাম এটি দেখার জন্য যে উত্তরা উত্তর স্টেশন থেকে কী পরিমাণে মুসল্লিরা শহরে আসছেন। আমি দেখতে পেয়েছি যে উত্তরা উত্তর স্টেশনেই বেশিরভাগ মুসল্লি তারা হচ্ছে টঙ্গীর ইজতেমা স্থল থেকে অটো বা সিএনজিতে করে, ভ্যানে করে, রিক্সা করে তারা এই উত্তরা উত্তর স্টেশনে আসছেন এবং অনেকে আবার একটু বুদ্ধি করে উত্তরা সেন্টার এবং উত্তরা দক্ষিণ স্টেশনেও আসছেন। কারণ হচ্ছে সব যাত্রী যখন একসঙ্গে উত্তরা উত্তর স্টেশনে যাচ্ছেন তাদের জন্য টিকিট কাটার ভেন্ডিং মেশিনের সামনে প্রায় 100 খানেক মানুষের লাইন তৈরি হয়েছে এবং সেটি অ্যাভয়েড করার জন্য অনেকে কিন্তু একটু বুদ্ধি করে উত্তরা সেন্টার স্টেশন এবং উত্তরা দক্ষিণ স্টেশনে আসছেন এবং সেখান থেকে কিন্তু পুরো ট্রেনগুলো ভোরে ভোরে পুরো মিরপুর, কাজীপাড়া, আগারগাঁও এবং ফার্মগেট, কারওয়ানবাজার স্টেশন পার হয়ে মতিঝিলের দিকে যাচ্ছে। আমি এখানে যেখানে আছি এখান থেকে কিন্তু খুব বেশি যাত্রী উঠছেন না বা নামছেন না। এখানকার কর্মকর্তা আমাকে বলছিলেন যে সকাল থেকে খুব বেশি যাত্রী এখান থেকে ওঠেননি বা নামেননি, কারণ হচ্ছে ট্রেনগুলো উত্তরা উত্তর থেকেই ভোরে আসছে এবং সেগুলো সরাসরি গিয়ে মতিঝিলে নামছে। কলি, ধন্যবাদ আপনাকে শাকিল। নীতির দুষ্টচক্রে অস্থির বাজার, নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ এখনো অনুপস্থিত। খুচরা বাজারকে লক্ষ্য করে কাজ করছে সবাই, কিন্তু সমস্যা অন্য জায়গায়। বাজার নিয়ে আলোচনায় বলা হয় আন্তর্জাতিক পর্যায়ে পণ্যের দাম ওঠানামা করলেও দেশের বাজারে প্রভাব নেই। ধান 27 টাকা কেজি, কিন্তু চালের কেজি 58 টাকা। সকালে রাজধানীর একটি 5 তারকা হোটেলে বাজার তত্ত্বাবধানে কৌশল অনুসন্ধান নিয়ে সেমিনারে বলা হয় পণ্যের উৎপাদন এবং ব্যবসায়ীদের তথ্য সরকারের কাছে নেই। আর উৎপাদন এবং আমদানি একই সাথে সরবরাহের বার্ষিক তথ্য কিছুটা পাওয়া গেলেও দৈনিক ভিত্তিতে নেই। শুল্ক কমানো হচ্ছে, কিন্তু গুটি কয়েক ব্যবসায়ী বাজার নিয়ন্ত্রণ করার সুফল মিলছে না। আর বাজারে এখন স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছে। এই তথ্য উপাত্ত ঠিক না করা গেলে সুফল মিলবে না। সরকারি নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় করার আহ্বান জানান অর্থনীতিবিদরা। বলেন তদারকির ক্ষেত্রে পৃথক কমিশন গঠন করতে হবে, ডিজিটাল বাজার ব্যবস্থা করাও জরুরি। একটু সুস্থিরভাবে বাইরে থেকে কেউ নিয়মিত বাজারটি যাতে তদারকি করেন, বাজারে বিশ্লেষণ করেন, সুপারিশগুলো দেন, কি করতে হবে সেটি দেন, এই জন্য কিছু প্রাজ্ঞ লোকের কমিশন দরকার। বাজারে পাওয়া ঘিয়ের 66.67% ভেজাল, আর 43% গুড় এবং 33% মধু খাদ্যোপযোগী নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর খালেদা ইসলাম এমনই ভয়াবহ তথ্য উপস্থাপন করেছেন নিরাপদ খাদ্য দিবস আয়োজিত সেমিনারে। সকালে BSMMUতে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে এক সেমিনারে এসব তথ্য তুলে ধরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষ থেকে। আর গবেষণায় বলা হয় শুধু ঘি, গুড় কিংবা মধু নয়, বাজারে থাকা 28% বেশি মিষ্টিও খাদ্য উপযোগী নয়। এসব খাদ্যে দরকারি পুষ্টি গুণের ঘাটতি তো রয়েছেই, উল্টো ভেজাল উৎপাদন দেহে নানা ক্ষতির কারণও হয়। আর বাজার তদারকিতে আরও কঠোর হওয়ার পরামর্শ সেমিনারে অংশগ্রহণকারীদের। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে হয়রানি বন্ধ এবং নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে হালকা মোটরযান চালকরা। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ বাজারে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা। জানায় সন্ধ্যা হলেই এই মহাসড়কে আতঙ্ক নিয়ে গাড়ি চালাতে হয়। যাত্রীবাহী মাইক্রোবাস এবং প্রাইভেট কারে হামলা সহ প্রতিনিয়ত চাঁদাবাজির শিকার হচ্ছেন তারা। এদিকে সড়ক অবরোধের কারণে মহাসড়কের দুপাশেই দেখা দেয় যানজট। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। আজ রাজপথ অবরোধ করেছে রাজধানীর তিতুমির কলেজের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের দাবিতে বেশ কিছুদিন ধরে বিক্ষোভ আর অবরোধ অনশন করে আসছে শিক্ষার্থীরা। সেখানে আমাদের সহকর্মী আখলাকুস সাফা আছেন, সরাসরি যোগ দেবেন। সাফা, বলছিলাম আজও তো সকালে আন্দোলন শিথিল ছিল, এখন কি অবস্থা একটু জানাবেন? আর এই যে শিক্ষার্থীদের অবরোধের ফলে ওই এলাকায় যানজট সৃষ্টি হয়েছে কিনা জানাবেন। যানজট তো সৃষ্টি হয়েছেই, বিশেষ করে দুপুর ঠিক 12টা নাগাদ এই তিতুমির কলেজের সামনের যে দুদিকের যে রাস্তা, সেই দুটি রাস্তায় কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এই যে একটা বাসের ব্যারিকেড দেওয়া হয়েছে এবং এখানে দিয়ে শুধুমাত্র অ্যাম্বুলেন্স এবং জরুরি প্রয়োজনে যারা আছেন এবং যারা কনভিন্স করতে পারছেন শিক্ষার্থীদেরকে, তারাই এই বাসের যে ব্যারিকেড সেটি ভেঙে তারা যেতে পারছেন। মূল যে বিষয়টি সেটি হচ্ছে আজ আন্দোলনের অর্থাৎ অনশনের 5ম দিন চলছে। এখনো পর্যন্ত 11 জন শিক্ষার্থী তারা অনশনে আছেন। এই 11 জনের মধ্যে 9 জন অসুস্থ হয়ে হাসপাতালে গিয়েছিলেন এবং সেখান থেকে তারা ফিরে এসেছেন। এখন সবারই স্যালাইন চলছে।
কিছুক্ষণ আগে একটি সংবাদ সম্মেলন করা হয়, অর্থাৎ আপনি নিজেও বলছিলেন 11টা পর্যন্ত বিশ্ব ইজতেমার জন্য শিথিল করা হয়েছিল যে ব্লকেট কর্মসূচিটি, সেটি ঠিক দুপুর 12টা থেকে শুরু হয়েছে। তবে বলা হয়েছিল, অর্থাৎ বারাসাত ব্লকেট টু নর্থ সিটি যে কর্মসূচিটি চলমান আন্দোলনরত শিক্ষার্থীদের, সেই কর্মসূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে শুধু আজকের জন্য, যেহেতু বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাতে অংশগ্রহণ করা যেই মুসল্লিরা তারা যেহেতু বাড়ির দিকে ফিরে যাচ্ছেন এবং তাদের যাতে যাত্রায় কোনো ধরনের সমস্যা না হয় সেই জন্য যে রেলপথ অবরোধের যে ঘোষণাটি ছিল সেই অবরোধ থেকে তারা সরে এসে এবং মূল যে সড়ক আছে সেই সড়কে তারা অবরোধ করবেন না, তবে অবরোধটা তারা চালিয়ে যাবেন নর্থ সিটির যে কোনো পয়েন্টে। যেমন আমরা এর আগেও দুদিন দেখেছি যে গুলশান 1-এর যে মোড়, সেই মোড়েও কিন্তু তারা অবস্থান নিয়েছিল। সাফাকে ধন্যবাদ জানাচ্ছিলেন সেখানকার সবশেষ তথ্য। ইউক্রেনে একযোগে প্রায় 200 ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছুড়ল রাশিয়া। শনিবারের এই হামলায় প্রাণ গেছে কমপক্ষে 15 জনের। ইউক্রেন জ্বালানির অবকাঠামো সহ বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে চালানো হয় এই হামলা। কমপক্ষে 123টি ড্রোন এবং 40টির বেশি মিসাইল ছোড়ে মস্কো। অবশ্য অর্ধশতাধিক ড্রোন এবং বেশ কিছু মিসাইল প্রতিহতের দাবি করে কিয়েভ। বাকিগুলো আঘাত হানে মধ্যাঞ্চলীয় পোলতাভা, উত্তর পূর্বাঞ্চলীয় খার্কিভ এবং সামি শহরে। ক্ষতিগ্রস্ত হয় 20টির বেশি স্থাপনা, স্কুল এবং জ্বালানি অবকাঠামো। ইউক্রেনের 3 পুলিশ কর্মকর্তা সহ নিহতের মধ্যে রয়েছে শিশুও। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সঙ্গে ছিলেন যারা, ধন্যবাদ সবাইকে।